নমস্কার, আমি বিশ্বজিৎ। সুপ্রভাত। আপনারা দেখেছেন বাংলাদেশে যে একটা র্যাডিক্যালাইজড করার যে প্রবণতা শুরু হয়েছে এবং সেটা খুব ত্বরান্বিত হয়েছে এবং অ্যাক্সেলারেট হয়েছে জিনিসটা। এবং জামায়াত ইসলামী, এদের একটি রাজনৈতিক দল বাংলাদেশে, তারা কিন্তু সমস্ত ইসলামিক মৌলবাদী সংগঠন যারা আছে, রাজনৈতিক সংগঠন, ধর্মীয় রাজনৈতিক সংগঠন, তাদের কিন্তু একত্রিত করার চেষ্টা করছে। এবং তার পেছনে একটি কারণ আছে। আপনারা জানেন যে শেখ হাসিনার রেজিম যখন চেঞ্জ হলো, তার আগে কিন্তু শেখ হাসিনা বারবারই বলেছিলেন, যখন আন্দোলন চলছিল, যে এই আন্দোলন ছাত্রদের থেকে বেশি কিছু আফগানপন্থী, পাকিপন্থী এবং বেশ কিছু ধর্মীয় মৌলবাদী সংগঠনের ছাত্রদের সামনে রেখে এরা এই আন্দোলন এক্সিকিউট করছে। পরবর্তীকালে কিন্তু আমরা সেটাই দেখলাম যে বেশ কিছু ছাত্র সংগঠন যারা মৌলবাদী সংগঠনের অন্তর্ভুক্ত এবং স্পেশালি ছাত্র শিবির, যেটা জামাত ইসলামীর ছাত্র সংগঠন, তারা কিন্তু একটা ম্যাক্সিমাম পার্ট অকুপাই করেছিল এই আন্দোলনে। এবং যারা সমন্বয়ক, যারা ঢাকা বিশ্ববিদ্যালয়, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, স্পেশালি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্দোলনটা শুরু হয়েছিল, তারা কিন্তু খুব জোর 10-20% হবে। ভবিষ্যতে হয়তো, বর্তমানে হয়তো তাদের এখন কোনো খোঁজও নেই। তো এইটা কেন হলো, বা এটা কেন এখন জামাত ইসলামী এটা করতে চাইছে, তার মেইন কারণ হচ্ছে তারা যে ধর্মীয় সংগঠনগুলি আছে, জামাত ইসলামী বা অন্য ধর্মীয় সংগঠনগুলো আছে, তারা একত্রিত হতে চাইছে। আপনারা জানেন যে আওয়ামী লীগ যেটা রয়েছে, সে আওয়ামী লীগ কিন্তু কথা চলছে অন্তর্বর্তীকালীন সরকার যেটা চলছে বাংলাদেশে, সেখানে কিন্তু আওয়ামী লীগকে 10 বছরের জন্য সাসপেনশনের একটা ব্যাপার চলছে। এবং এটা যদি এক্সিকিউট হয়, তাহলে একটা বড় পরিসরে কিন্তু একটা বিরোধী দল বড় পরিসরে কিন্তু খালি হয়ে যাবে। কেননা মেন বিরোধী দল বাংলাদেশে 4টি: বিএনপি, জামাত ইসলামী, আর 2-1টি পার্টি আছে। তো আওয়ামী লীগ, আরেকটি পার্টি আছে, জাতীয় পার্টি সম্ভবত। তো আওয়ামী লীগের প্রায় 5 থেকে 6 কোটি সাপোর্টার আছে এবং একটা বড় বেস আওয়ামী লীগ, যেহেতু শাসক দল তারা হিসাবে ছিল। এবং তারা যদি খালি হয়ে যায়, একটা বড় পরিসরে কিন্তু একটা শূন্যস্থান তৈরি হবে। এই শূন্যস্থানটা অকুপাই করার জন্য জামাত ইসলামী এবং বিভিন্ন ইসলামিক সংগঠন একত্রিত হইতে চাইছে, যারা তারা মেন বিরোধী দল হিসাবে আত্মপ্রকাশ করতে পারে এবং বাংলাদেশের রাজনীতিতে একটা প্রভাব বিস্তার করতে পারে। এবং এরাই বাংলাদেশকে পুরো র্যাডিক্যালাইজ করার দিকে নিয়ে যাচ্ছে। এবং বিভিন্ন, আপনারা দেখেছেন, অন্তর্বর্তীকালীন সরকার যখন হলো, বিভিন্ন নিষিদ্ধ জঙ্গি সংগঠনের নেতৃত্ব এবং জামাত ইসলামী, যাদের নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল শেখ হাসিনার আমলে, তার অন্তর্বর্তীকালীন সরকারের 3 সপ্তাহের মধ্যে তাদেরকে আবার পুনরায় তাদের নিষিদ্ধ যে ঘোষণা করা হয়েছিল সেটাকে উজ্জ্বল করে নেওয়া হলো। তো এই কতগুলো দিক নিশ্চিত করছে যে বাংলাদেশ কোন দিকে যেতে চাইছে এবং বাংলাদেশের রাজনীতি কোন দিকে যাচ্ছে। তো এখন আওয়ামী লীগের বিভিন্ন নেতৃত্ব এখন দেশ ছাড়া, বা তারা আক্রান্ত হয়েছে বেশ কিছু, বা আক্রান্ত হওয়ার ভয়ে তারা আত্মগোপন করে আছে, বা বেশ কিছু জেলে রয়েছে। তাদের নেতাকর্মীরাও ডিমোরালাইজড এবং ভয়ে বাইরে বেরোতে পারছে না। তো এই যে একটা বিশাল একটা খালি একটা ভ্যাকেট এরিয়া তৈরি হয়েছে, সেটাকে এই ইসলামিক সংগঠনগুলো, জামাত ইসলামী এবং অন্যান্য ইসলামিক সংগঠনগুলো কিন্তু অকুপাই করতে চাইছে। তো এই সম্পর্কিত একটি রিপোর্ট বিবিসি বাংলাতে বেরিয়েছে, যেটা আমি একটু পড়ছি, আপনারা শুনবেন। জামায়াত এই উদ্যোগ কেন নিল? আওয়ামী লীগ সরকারের শেষ পর্যায়ে এসে জামায়াত ইসলামীকে নিষিদ্ধ করা হলেও শেখ হাসিনার বিদায়ের 3 সপ্তাহের মাথায় অন্তর্বর্তীকালীন সরকার সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়। এটা আমি আগেই বললাম। তারও আগে শেখ হাসিনার বিদায়ের পরপরই সেনাপ্রধান যাদের সাথে নতুন সরকারের বিষয়ে আলোচনা করেছেন, সেখানে জামায়াতের আমিরও উপস্থিত ছিলেন। দলীয় মুখপাত্র মতিউর রহমান আকন্দ বলেছেন, এখন তারা যেটি চাইছেন সেটি হলো ইসলামী ভাবধারা বা আদর্শে বিশ্বাসীদের মধ্যে যোগসূত্র স্থাপন এবং এই ধরনের সবাইকে এক জায়গায় নিয়ে আসা। যেটা আমি বললাম, পুরো জিনিসটাকে র্যাডিক্যালাইজ, বাংলাদেশের পুরো সোসাইটিটাকে র্যাডিক্যালাইজ করে দেওয়ার একটা পরিকল্পনা চলছে। যদিও অনেকে মনে করেন আওয়ামী লীগের
মনে করেন যে আগামী নির্বাচনে কোনো কারণে আওয়ামী লীগ অংশ না নিলে এবং অংশ নিতে না পারলে জামায়াতের নেতৃত্বাধীন ইসলামী শক্তির প্রধান বিরোধী দল হিসাবে দাঁড়িয়ে যাওয়ার সুযোগ তৈরি হতে পারে। যেটা আমি বললাম, পুরো একটা বিশাল একটা ভ্যাকেট এরিয়া তৈরি হবে যদি আওয়ামী লীগ নির্বাচনে না দাঁড়ায়। সেক্ষেত্রে এই জায়গাটা অকুপাই করতে পারে জামাত বা এই ইসলামিক সংগঠনগুলো। তাই তারা একটা ছাতার তলায় নিয়ে আসে যাতে বিরোধীটা তাদের স্ট্রং হয় এবং ভোট ব্যাঙ্কটা তাদের স্ট্রং হয়। প্রসঙ্গত 2022 সালের ডিসেম্বরে 20টি দলীয় জোট ভেঙে যাওয়ার পর থেকে জামায়াতের সঙ্গে দূরত্ব বজায় রেখে চলেছে বিএনপি। আপনারা জানেন 2001 সালে বিএনপির সঙ্গে কিন্তু জামাত একসঙ্গে এসে ক্ষমতায় ছিল। তারপরে বিভিন্ন তাদের মধ্যে আকচি দলীয় কোন্দলের জন্য এই জোট ভেঙে যায় এবং 2022 সালের ডিসেম্বরে 20টি দলীয় জোট ভেঙে দেওয়ার পর থেকে জামায়াতের সঙ্গে দূরত্ব বজায় রেখে চলছে বিএনপি। এরপর 20টি দলীয় জোটের দলগুলোকে নিয়ে যুগপৎ আন্দোলন করলেও জামায়াতের সঙ্গে দলটি প্রকাশ্যে আর কোনো সম্পর্ক গড়েনি। এমনকি 5ই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পরেও দল দুটির পরস্পর বিরোধী মন্তব্য রাজনৈতিক মহলের দৃষ্টিতে এসেছে। আপনারা দেখেছেন 5ই আগস্টের পর যদিও সব আন্দোলন যখন চলছিল তারা কিন্তু বিএনপি, জামায়াত, অন্যান্য মুসলিম সংগঠনগুলি একসঙ্গেই ছিল। তার পরবর্তীকালে কিন্তু যত সময় এগিয়েছে বিএনপির সাথে কিন্তু জামায়াতের একটা দূরত্ব তৈরি হয়েছে এবং পরস্পর বিরোধী তারা মন্তব্য করেছে। বিশ্লেষক জোবাইদা নাসরিন বলেছেন, ইসলামপন্থী দলগুলো এটিকে একটি সুযোগ হিসাবে বিবেচনা করতে পারে এবং সেই জন্যই তারা হয়তো মনে করতে পারে যে জোটবদ্ধ থাকলে নির্বাচনকে সামনে রেখে তাদের শক্তি আরও দৃশ্যমান হবে। যেটা বলছেন যে একটা রাজনৈতিক পরিসরে যেহেতু বিএনপির সাথে তাদের দূরত্ব রয়েছে, আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশগ্রহণ না করে এটা তাদের পক্ষে একটা বড় সুযোগ। যে সুযোগটা হয়তো তারা কাজে লাগাতে পারে। অ্যাজ এ বিরোধী দল বা সরকারের যদি আসে তাদের একটা সুবর্ণ সুযোগ রয়েছে সরকারে আসার, বা বিরোধী দল হিসেবেও তাদের একটা সুবর্ণ সুযোগ তৈরি হতে পারে এবং একটা অপরচুনিটি তাদের কাছে এটা এখন রয়েছে পরিবেশ পরিস্থিতি যেদিকে যাচ্ছে। যদিও বাংলাদেশ পরবর্তী সাধারণ নির্বাচন কবে হবে তা এখনও নিশ্চিত নয়। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বলছে নির্বাচনের আগে নির্বাচন কমিশন সহ কয়েকটি বিষয় সংস্কার কাজ সম্পন্ন করতে চান তারা। অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি অবশ্য শুরু থেকে যত দ্রুত সম্ভব নির্বাচন দাবি জানিয়ে আসছে। অন্যদিকে জামায়াতের আমির শফিকুর রহমান বরাবরই সংস্কার কার্যক্রম বাস্তবায়নে শুধু নতুন সরকারকে সময় দেওয়ার পক্ষে মত দিয়ে আসছে। এইখানে একটা ব্যাপার আছে, যত তাড়াতাড়ি নির্বাচন অন্তর্বর্তীকালীন সরকার আপনারা দেখছেন যে নির্বাচন কমিশন সহ বিচার ব্যবস্থা সহ প্রশাসনিক ব্যবস্থা সহ বেশ কিছু সংস্কার তারা করতে চাইছেন এবং তারা সেই জন্য একটা কমিশন গঠন করেছেন, 6টি কমিশন। কিন্তু বিএনপি চাইছে যত সংস্কার করে যত দ্রুত নির্বাচনে যেতে, কেননা বিএনপি জানে যত সময় যাবে তাদের কিন্তু আসন সংখ্যা কমতে থাকবে এবং সেই সুযোগটা কিন্তু জামাত বা বিভিন্ন ইসলামিক সংগঠন যারা আছে তাদের এক ছড়ার তলায় নিয়ে আসার চেষ্টা হচ্ছে। তারা কিন্তু সুযোগটা কাজে লাগাবে এবং তারা যত সময় পাবে তত র্যাডিক্যালাইজেশন প্রসেস তারা এটা কিন্তু পার্সপেক্টিভ বিল্ড আপ জনগণের মধ্যে করতে শুরু করেছে এবং আরও করবে। এবং বাংলাদেশের জনগণ আপনারা জানেন অলরেডি র্যাডিক্যালাইজড হয়ে গেছে এবং আরও যদি তারা সময় পায়, যদি নির্বাচন করতে আরও দেরি হয়, তাহলে কিন্তু বিএনপির থেকে ক্ষমতা, যেটা সুবর্ণ সুযোগ বিএনপির কাছে আছে, সেখান থেকে কিন্তু ক্ষমতা এই জামাত ইসলামী বা তাদের অন্যান্য রাজনৈতিক সংগঠন, যে ধর্মীয় রাজনৈতিক সংগঠনগুলোর কাছে ক্ষমতা চলে যেতে পারে। সেই জন্য শফিকুর রহমান, যাতে জামায়াত ইসলামের আমির বা প্রধান, সে চাইছে নির্বাচন যত দেরিতে হোক, সংস্কার কার্য হোক এবং অন্তর্বর্তীকালীন সরকার যে রয়েছে অন্তর্বর্তীকালীন সরকারকে আরও সময় দেওয়া হোক। যত সময় তারা পাবে তাদের কিন্তু এই পার্সপেক্টিভ বিল্ড আপ করতে অনেক সুবিধা হবে জনগণের মধ্যে। তো এই ছিল আজকের বিষয়। আপনারা জানাবেন যে বাংলাদেশ যদি সত্যি এই মুসলিম কট্টর মৌলবাদী সমর্থক বা দলের আন্ডারে সরকার গঠন করে বাংলাদেশে এইসব দল, তাহলে জনগণের উপর কী প্রভাব পড়তে পারে এবং তারা কতটা সুরক্ষিত থাকবে। আপনাদের মতামত জানান এবং প্রতিবেশী ভারতের উপর তার প্রভাব কী পড়তে পারে। আজকে এই পর্যন্ত। শুভ মহালয়া। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সচেতন থাকবেন, পুজো ভালো করে কাটাবেন। ধন্যবাদ।